শ্রী দর্শক, প্রশ্নোত্তর পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছেন শঙ্কর শাহজাল। দাদা, কেমন আছেন? ভালো, ভালো। আসলে আপনি অন্যরকম একজন মানুষ। আপনাকে মনে পড়লে, আপনাকে দেখলে মানুষ হিসেবে অন্যরা খুব স্পর্ধিত হয়ে ওঠে, আনন্দিত হয়ে ওঠে যে আপনি শঙ্কর শাহজালকে মনে করেছি। এটা অসাধারণ। দাদা, এই শিল্প সাহিত্যের জগৎ, আপনি তো বরিশাল মঠবাড়িয়া উপজেলার মানুষ। গ্রাম তো আরেকটু ভেতরের দিকে। না, না, একেবারে মঠ বাড়িয়েই। শিল্পের সঙ্গে কিভাবে যুক্ত হলেন? আসলে এইটা পারিবারিকভাবেই বাবা গান গাইতেন। কি নাম বাবার? জিতেন্দ্রনাথ সাউজাল। মা? মা হচ্ছে শান্তিসুধা সাউজাল বিমলা, তার একটা ছোট্ট নাম ছিল। আচ্ছা, শাহজাল শব্দটার মানে কি? এটা কি সাউজাল, বংশ? না না, এটা আমাদের পদবী। এটা আমরা ঠাকুরদার কাছ থেকে যদ্দূর জেনেছি এবং নিজেদের কাজকর্মের ভিতর থেকে দেখলাম যে বংশানুক্রমে সাজোয়াল মানে একটা হাশেম সুফি আছে ঢাকার, যিনি ইতিহাস চর্চা করেন। তিনি বার করলেন যে তোমরা তো একটা আপনারা একটা বাহিনীর, ওই যে সাজোয়া বাহিনী, যে বাহিনীর যে অলঙ্করণ করে সাজসজ্জার ব্যাপারটা, ঠাকুরদা বলতেন যে আমরা বিভিন্ন আমাদের পূর্বপুরুষেরা বিভিন্ন জমিদার বাড়ি বা রাজবাড়িতে সাজগোজের ডেকোরেশনের কাজগুলো এরা মূলত করতেন। এবং এটা খুব সাজুজ্য মনে হয় আমার কাছে এই কারণে যে নিজের কাজকর্ম থেকে এটা বুঝি যে এই কাজগুলো করতে ভালো লাগে, এইগুলো করতে ভালো লাগে। এবং বাবার কাজকর্ম, বাবা নিজে, ওই যে প্রথম প্রশ্ন যেটা আর কি, যে কী করে আসা, বাবা দেখলাম যে ভাবা যায় ছোট সময় এগুলো শিমুল কাটা আছে না, শিমুল গাছের যে বড় বড় কাটাগুলো, বাবা এগুলোকে তুলে এই রাবার স্টাম্প বানাতেন এইটা দিয়ে আর কি। বাবার এতটাই মানে আমাদের বড় দুর্ভাগ্য ব্যক্তিগতভাবে আমার, যে বাবার সেই কাজগুলো, বাবার জিতেন্দ্রনাথ সাউজাল পোস্ট থানা মঠবাড়ি এই শিমুল কাটার মধ্যে একেবারে এখনো মনে হয় যেন রাবার স্টাম্পই, মাঝখানে আবার একটা পরি উড়ে যাচ্ছে আর কি একটা জায়গা। এই কাজগুলো বাবা করতেন। ঠাকুরদা শোলার কাজ করতেন, শোলার ফুল, কদম ফুল এগুলো করতেন, ময়না বানাতেন, ময়না পাখি, অনেক কিছু, শোলার অনেক কিছু, অনেক কাজ আর কি। আর বাবা গান গাইতেন। বাবার গানটা আমি শুনেছি, কিন্তু বাবা নাটকও করতেন। নাটক করতেন মানে ওই সময়ে যে নাটকগুলো আমরা কৃষ্ণযাত্রা বলি বা এমনি সামাজিক যাত্রা টাত্রা এগুলো করতেন। এবং প্রশ্ন করার আগেই একটু বলি যে প্রথম তুমি করেই বলি। হ্যাঁ, নিশ্চয়ই আমাকে তুমি করেই বলবে। তো না, তুমি আসলে বোধ এবং পারদর্শিতার ক্ষেত্রে কিন্তু তোমার একটা অবস্থান, যেটাকে আপনি বলা যায়, সেটা অন্য জিনিস। ঠিক আছে, কিন্তু আপনি আমাকে তুমি করে বলছেন এর আগে, তখন এখনো বলেন। তো তুমি বলো না যে আপনাকে দেখলে মানুষ, আমি বুঝি যে আমি বরাবরই কিন্তু এইরকমই সাধারণের মধ্যে অসাধারণ। এইটুকু অন্তত এখন বলা যায় যে কমিটমেন্ট যেটাকে বলি আমরা, নিবেদিত প্রাণ হওয়া আর কি, এটা সম্ভবত বাবার ছিল এটা। এবং সেটা মায়ের কাছ থেকে একটা ছোট্ট গল্প, কিন্তু গল্পটা অনেক বড় মনে হবে আসলে। তখনকার মা বলতেন যে তোর বাবাকে কিন্তু তোর ঠাকুরদা আমার সামনে বিয়ের পরও মেরেছেন। না, সেই সময় এরকম অনুশাসন ছিল। কেন বাবা যে কৃষ্ণ যাত্রা করতেন, তখন কিন্তু আমাদের এই যে আমাদের মায়েদের, বোনেদের, স্ত্রীদের যে এত কাপড় চোপড় এরকম কিন্তু ছিল না। তখন তোলা কাপড় বলে একটা কথা ছিল, ট্রাঙ্কে তুলে রাখতো। কোথাও বেড়াতে যাবে তখন ওইটাকে বাড়তে। সেই শাড়িগুলো কিন্তু আমি এখনো দেখি। আমি জানি না এই প্রজন্ম সেই শাড়ি কাপড়গুলো বা তার যে এই যে আঙুললতা, ময়ূর বসে আছে পাড়ে, এরকম চওড়া পাড়, কোনোটা মেরুন, কোনোটা নীল, কোনোটা একটু হলদেটে সবুজ, এরকম ব্যাপার স্যাপার ছিল আর কি। কমিটি এই ইয়েটা কোথায় মারলো কেন বাবাকে? বাবা রাধিকার পোশাক বানিয়েছেন আমার ঠাকুরমার ওই তোলা কাপড় কেটে। তার মানে বোঝা যায় যে থিয়েটার, নাটকের প্রতি তার কতখানি। তা দেখলাম যে পরবর্তীকালে তাই হলো আসলে জীবনে এগুলো, যে আমরা যখন নাটক শুরু করলাম, পথনাটক সেটা ব্যাপার, সেখানে কিন্তু এই করলাম, খাওয়া নাই, দাওয়া নাই,
আমরা পথে পথে নাটক করতাম, আর মানুষ একটু ঘুগনি খাওয়াতো, একটু ঝালমুড়ি খাওয়াতো, কেউ কেউ আবার খুব ভালোবেসে বলতো যে দাদা আমি প্রথমে আপনাকে দেখি দুটো জায়গায় বলবো, একটা হলো সোহরাওয়ার্দী উদ্যানে, আর একটা হলো তখন ছোট দিনে এত গাছপালা ছিল না, এত কিছু ছিল না, ছোট ছোট গাছ ছিল কিন্তু প্রচুর মানুষের সমাবেশ ছিল, আর ছিল আপনার কেন্দ্রীয় শহীদ মিনার। এইখানে আপনারা কয়েকজন ছিলেন এবং আপনারা এরশাদ বিরোধী আন্দোলনে প্রচুর পথনাটক করতেন, এবং সেই পথনাটক যখন শুরু করতেন কয়েকজন মিলে শত শত মানুষ চারপাশে গোল হয়ে যেত, এবং কি আশ্চর্য শানিত সংলাপের ভেতর থেকে সেই সময়ের পরিস্থিতিটা বের করে আনতেন। এই পথনাটকের ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই। এই তোমার বলা থাকে না, আমার কাছে একদম ফ্ল্যাশ ব্যাকের মতো কিন্তু সব দৃশ্যগুলো কিন্তু এখনও এগুলোই কিন্তু আমার উত্তাপ। এখনও যেভাবে চলি, বলি, কথা বলি বা এখনও এগুলো ভালোবাসি, এই পথনাটকটা কিন্তু আমার মনে হয় যেন পথনাটক কিন্তু আমাদের রক্তে, আমাদের ট্রেন যেটা, আমরা এটার নাম দিয়েছি এখন পথনাটক, আসলে তো মুক্ত মঞ্চের নাটক, ওপেন, যেটা আমাদের সংস্কৃতিগতভাবে আমাদের যাত্রা, জারি, সারি, পুঁথি, ভাটিয়ালি, এই টোটালটাই কিন্তু চারদিক খোলা জায়গায়, জি এটা কিন্তু আমাদের রক্তে আছে। ওই পথনাটকের ব্যাপারটা হচ্ছে আমি করতাম উদিচি জি ৭৩ থেকে। এরশাদ বিরোধী আন্দোলন, এই আন্দোলন কি হলো না হলো সেটা অনেক বিতর্ক বা অমুক কিছু, কিন্তু আমরা খুব উত্তাপের একটা সময় কাটালাম। উদিচিতে করলাম, তখন একটা নাটক লেখা হলো এরশাদের বিরুদ্ধে, এরশাদকে স্বৈরাচার বিরোধী আন্দোলন বলা হতো। নাটকটির নাম হচ্ছে মহারাজার অনুপ্রবেশ, জি আমারই লেখা নাটক। জি উদিচি মহাসমারোহে রিহার্সাল করলো, রিহার্সাল কমপ্লিট, সম্পন্ন। একটা সময় বললো যে এই নাটক করা যাবে না। আমার তখন মনে হয় আকাশ মাথায় ভেঙে পড়লো। আমি যে কেন? বলছে এইরকম মানে এই বিরোধিতার এই পর্যায়টা এটা তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, তীক্ষ্ণ তীব্র হয়ে হয়ে যাচ্ছে, আমরা টিকতে পারবো না, মার খাবো, হয়তো মেরেও ফেলবে। আসলে তাই কিন্তু হ্যাঁ, ওই তখন নাটকের কিন্তু সংলাপগুলো তো খুব শুধু অন্যরকম। না শুধু আমরা না, আমাদের সমস্ত সাংস্কৃতিক কর্মীরা অনেকেই পথনাটক করেছেন, কিন্তু আমরা কারক নাট্য সম্প্রদায় প্রথম এরশাদ বিরোধী নাটকটাকেই কিন্তু উন্মোচন করলাম। এর আগে হয়েছে পথনাটক, ওপেন হয়েছে খ্যাপা পাগলার প্যাচাল, সেটা অন্যরকম জায়গা, সব কিছু মিলে। তো আমি দেখলাম যে এখানে তখন তো অন্য বয়স, ১৯৮৪-৮৩, তখন ভাবলাম যে এটা বাদ দেওয়া যাবে না, যা হয় হবে। উদিচি কিন্তু অসঙ্গত কোনো কথা বলেনি, কিন্তু আমি ভাবলাম যে সাহসটা দরকার, আমাদের সাহসটা দরকার। যে সাহস, এই সাহসগুলো তো আমাদের এক একটা, যেমন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, মাস্টারদা, প্রীতিলতা, এরা তো সাহসে ভর করে এরকম একটা জায়গায় কাজ করেছে। এই আগুন কিন্তু আমাদের বুকে ছিল। আমি করলাম কি, একেবারে পল্টনকে ধরে, পল্টনের কিছু একেবারে আনকোড়া ছেলে মেয়ে নিয়ে আমি এই নাটক কিন্তু রাস্তায় নেমে গেলাম। কারক সম্প্রদায়ের কারক নাট্য সম্প্রদায়। তো এই নাটক যখন নিয়ে গেলাম, মানুষ অবাক হয়ে দেখলো, তো এটা একটা অন্য ব্যাপার। প্রথম শোটা হচ্ছে বাংলা একাডেমির, ওই যে তোমাদের এই হাফ সার্কেলের মতো, যেখানে আগে বইয়ের কথাগুলো বলতেন রশিদ হায়দাররা আর কি, ওইখানটায় বটগাছের নিচে, নিচে, যেটা এখন নজরুল মঞ্চ। না ওইটা না, তাইলে এই পাশের যে গোল, ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আপনার বর্ধমান হাউস। বর্ধমানের এই পাশের বারান্দার মতো যে জায়গাটা, একটা হাফ সার্কেল। এইখানে আমরা, আমাকে শঙ্কর সাউজলকে তখন কিন্তু কেউ চেনে না, মানে ওই সাংগঠনিকভাবে উদিচি চেনে, কিন্তু দেখলো যে একটা ছেলে এইভাবে ঢোল টোল বাজায়, কাশি ঘন্টা বাজায়, এরকম শুরু করে দিল, মাথায় লাল পট্টি। এবং এই নাটকের দর্শকগুলোর কথা আমার মনে আছে, শাহাবুদ্দিন, মুনতাসির মামুন, শিল্পী শাহাবুদ্দিন, মুনতাসির মামুন, আমাদের বিখ্যাত আর্টিস্ট এই যে সুলতান, এদের কিন্তু ওই বাংলা একাডেমিতে স্টল থাকতো তখন আর কি। নাসির আলী মামুনের পোর্ট্রেটের প্রদর্শনী, সেখানে সুলতানের কিছু চিত্র, আবার শাহাবুদ্দিন ঘুরে বেড়াতো, এরা সব মিলে হই হই কাণ্ড তখন। এবং ওইদিকে বাংলা একাডেমির আমার সেই দৃশ্যটা কিন্তু প্রচণ্ডভাবে মনে পড়ে। ওইদিকে আবার তার বড় মঞ্চে প্রচণ্ডভাবে মাইকের হর্নগুলো, ওই নজরুল মঞ্চের গাছে, এখানে সেখানে মানুষ, আমরা কিন্তু তখন মাইক্রোফোনে না, খালি গলায় হাজার খানেক মানুষ জড়ো হয়ে গেল তখন ওই জায়গায় আর কি, সব বই। কারণ ব্যাপারটা আচানক একটা ব্যাপার, এবং দেখা গেল আমাদের গলার রগ ছিঁড়ে যাচ্ছে, কিন্তু মানুষের কাছে তো কথা পৌঁছতে হবে। কিন্তু একটা দৃশ্য এখন আমার মনে পড়ে, জিন্সের প্যান্ট পরা একটি ছেলে, টি শার্ট গায়ে দেওয়া, সে নজরুল মঞ্চের অসত্য গাছটা বেয়ে 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 উঠে গিয়ে ওই যে লম্বা হর্নের তারগুলো শাট শাট করে ছিঁড়ে দিল আর কি। মানে এই দিকের ওই শব্দগুলো বন্ধ হয়ে গেল, মানুষ আমাদের কণ্ঠগুলো শুনতে পেল। সেই থেকে পথনাটকের শুরু।
তারপরে আমরা মহারাজার অনুপ্রবেশ, টিয়াপক্ষীর সমাচার, জাগে লক্ষ্য, নূর হোসেন মারা যাওয়ার, শহীদ হওয়ার পরে 17 দিন, মাত্র 17 দিনের মধ্যে একটা স্ক্রিপ্ট লিখে, তখন আমাদের প্রতি কিন্তু গোয়েন্দাদের প্রচণ্ড প্রখর দৃষ্টি, একটা আন্ডার কনস্ট্রাকশন বাসায় যেখানে বাঁশগুলো এইভাবে দেওয়া ছাদ হচ্ছে, তার ভিতরে বসে কিন্তু আমরা রিহার্সাল করছি যাতে টেন না পায় আর কি। আমরা মাঠে নেমে গেলাম নূর হোসেন নিয়ে আর কি। এবং পাশাপাশি জেহাদ, যে বিএনপির যে ছেলেটি শহীদ হলো, ওই উল্লাপাড়ার, ওর বাড়ি কিন্তু পর্যন্ত গিয়ে ওদের কলেজে আমরা নাটক করে আসছি। এই হচ্ছে সংক্ষেপে পথনাটকের ইতিহাস, এবং সেখান থেকে কিন্তু পথনাটকের ধারাটাই পাল্টে গেল। আচ্ছা, আপনাদের পথনাটকের সঙ্গে কি মান্নান হীরাও যুক্ত ছিলেন? আমাদের দলে ছিল না, তার ওদের তো মধ্যে ছিল আরণ্যকের, মাননীয়রা আরণ্যকের। পথনাটকে তারও কিছু ভূমিকা আছে, প্রচন্ড ভূমিকা আছে, বড় ভূমিকা আছে। মান্নান হীরা খুব অকালে প্রয়াত হলেন, তার প্রতি গভীর এবং শ্রদ্ধা আমরা নিবেদন করছি। অকালে প্রয়াত হলো, আরও আগে মারা যেতে পারতো। একদিন আমি আর মান্নান হীরা একটা অনুষ্ঠান করতে গেছি বিক্রমপুরের দিকে, একটা ফেরিগুলো এসে হয় না, তো আমরা নেমে ও পাড়াবার সময় ওইটা জয়েন্ট, মানে অল্পের জন্য সে কিন্তু ওটার ভিতরে বেঁচে গেল আর কি। এসে হাঁপাচ্ছে, আমি ধরলাম, আমি বেঁচে গেলেন, বলছে হ্যাঁ শঙ্করদা বেঁচে গেলাম আর কি। আপনার পথনাটকগুলো নিয়ে বই হয় না, আপনি বলছিলেন পশ্চিমবঙ্গ থেকে একটা বই বেরিয়েছে, সেখানে আপনার হ্যাঁ, এখন আমার ইচ্ছা হয়, তখন তো এগুলো আমি কিন্তু কোনো কিছু খুব হওয়ার জন্য করিনি বা পরিকল্পনা করে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে, সবাই বলে যে নূর হোসেন, টিয়াপক্ষীর সমাচার, সার্কাস, এগুলো একটু স্ক্রিপ্টগুলো, এই স্ক্রিপ্টগুলো কোথায় আছে? তখন তো ইম্প্রোভাইজেশন হতো মুখে মুখে, প্রতিদিন সংলাপ পাল্টাতো, প্রতি মুহূর্তে পাল্টাতো। তবে মহারাজার অনুপ্রবেশটা, তখন আমি বিয়ে করেছি, আমার স্ত্রীও এই দলের প্রথম নারী সদস্য, এবং যে সমস্ত দলটাকে একদম মায়ের মতো, এতগুলো ছেলে মেয়ে, 17টা 18টা ছেলে মেয়ে, এই প্রত্যেক দিন কিন্তু 4টা 5টা করে শো করতাম আমরা আর কি। আসার পরে এই কস্টিউম আবার ধুয়ে রাখা, গুছিয়ে রাখা, সবার জল খাবার একা করতো আর কি। আচ্ছা, যে স্ত্রী বললেন, স্ত্রীটাকে পাইলেন কোথায়? এটা উদীচিতে বসে পড়েছে, আমি সেটা তো বৌদিকে তো পাইলেন, পাওয়ার পেছনে তো সত্যেন সেনের একটা ভূমিকা নিশ্চয়ই, তার প্রতি চিরকাল অবনত মস্তকে ভালো মন্দ দুইটাই স্মরণ করতে হবে আর কি। সত্যেন সেনকে আপনি পান নাই ঢাকায় এসে? না, আমি রণেশ দাশগুপ্তকে দেখেছি। যাই হোক, তো বৌদির সঙ্গে সংসারটা কেমন চলছে? এটা আমি ওইভাবে অতিশয় কিছু বলবো না, আসলে ওনা সত্যি মানে ধরেন কথা দ্বন্দ্ব, মানে যেটা হয়, কিন্তু এই নারী আমার পাশে না থাকলে কিন্তু এই কারক দলটাই হতো না আর কি। আসলে এই পেছনের যে মানুষটি থাকে, সেই মানুষটিকে আমরা মনে, মানে এটা মানুষ হিসাবে বলবো, আমি নারী বলাটাও আমি বললাম শুধু তাকে পরিচয়ের জন্য, কিন্তু এই মানুষটি কারক হতো না, কারণ এইভাবে সামলাবার মতো। শুধু কারক কেন, আপনার জীবন, আপনার কর্ম, সবকিছু মিলিয়ে বৌদির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, ভালোবাসা নিবেদন করছি। যে টিভি নাটকে ঢুকলেন কি করে, এবং সেটা ঢুকলেন, ওই যে একটা কথা আছে না, ভিডি ভিনি ভিসি, আসলেন, দেখলেন, জয় করলেন, সেটা আসলেই তাই। এটা না, ওই রকম না। আমার কাছে মনে হচ্ছিল, শুধু আমার না, আমরা যারা তখন এই বিভিন্ন আন্দোলনে, প্রগতিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, টেলিভিশন আমাদের কাছে কোনো বিষয়ই না, কিন্তু এইটা কেন করব আমরা, এই বোকা বাক্সের মধ্যে কেন ঢুকবো, মানে একটা এন্টি প্রতিরোধের একটা ব্যাপার ছিল মনের ভেতরে। এটার জন্য দায়ী হচ্ছে নূর ভাই, আসাদুজ্জামান নূর। আমি তখন এশিয়াটিকে চাকরি করি, তখন ওদের আবার নাগরিকের নাট্য উৎসব, ব্যস্ত হয়ে যাবেন, হাবিব তানভীর আসবেন, চরণ দাস চোর নিয়ে, মনে আছে, সাংঘাতিক। হ্যাঁ, তো এই নাটকের জন্য প্রথম নাটক কুসুম, হুমায়ুন আহমেদ। হ্যাঁ, তো এটা আতিকুল হকের প্রিয় পাত্র হচ্ছেন আসাদুজ্জামান নূর, তিনি করবেন, কিন্তু সাংগঠনিক ওই উৎসবের দায়িত্বের জন্য সেটা পারা যাচ্ছে না। এবং নূর ভাই জানতেন যে শঙ্কর এগুলো করবে না টেলিভিশন, কিন্তু সে আমাকে খুব একটা ওই যে সেই প্রথাসিদ্ধ আমাদের
ধর্মীয় কিছু ব্যাপার আছে না, আচ্ছা তুমি শঙ্কর তুমি একটু এই টেলিভিশনে যাবা, আতিকুল হক সাহেব আছে, চিনো তো? আমি হ্যাঁ ওনাকে চিনি। তখন কিন্তু আমরা এশিয়াটিকের কাজে এই এত বিভাগ ছিল না, বিজ্ঞাপন অমুক তমুক। এটা হচ্ছে 1990-এর কথা আর কি। তখন ওই বিজ্ঞাপনের ব্যাপার, তখন বিজ্ঞাপনগুলো হতো সে 35-এ শ্যুট করে হতো, তারপরে আসলে বড় বেটায় টেটায় এসব করে। তো এগুলো নিয়ে আমি বললাম যে বিজ্ঞাপনের সঙ্গে কিন্তু শোনো, যদি কাজটা পারো তুমি কিন্তু করে আসবা, তাই অফিসের কাজ, তুমি যাও, তোমাকে যা কিছু করার সেটা ওই আতিকুল হক সাহেবই বলবে। আমি গেলাম, হ্যাঁ 87-তে চাকরি, 90-91-এর কাজ এটা, তার মানে চাকরি তো আমাকে করতে হবে। গেলাম পরে আতিকুল হক বললেন যে ও নূর আপনাকে পাঠিয়েছেন। উনি খুব মৃদু অল্প করে মৃদু ভাষা। হ্যাঁ, আচ্ছা আপনাকে পাঠিয়েছেন, তার ওইরকম তো আচ্ছা এটা একটু দেখেন তো। আমি ভাবলাম যে কোনো হয়তো কোটেশন টোটেশন বা ইসের বিজ্ঞাপনের। খুলে দেখি হুমায়ুন কুসুম। আমি তো নাটকের স্ক্রিপ্ট। আপনি ওই চরিত্রটি একটু পড়েন তো। তখন আমি কিছুক্ষণ চুপ করে দেখলাম, কিন্তু আমি তখন মনে করি আমি তো নূর ভাইকে, তুমি যদি পারো তাহলে কিন্তু করে আসবা, কি ধরনের কথা আর কি। পড়লাম, আপনি 6 তারিখ থেকে রিহার্সেলে আসবেন, এই হচ্ছে কুসুম কাহিনী। এবং এই নাটকটা এই যে তোমার কথায় যে আসলাম দেখলাম এবং জয় করলাম, হয়তো অনেকটাই এরকম। প্রথম আমি এটা নিজের এই তোমার কথার প্রেক্ষিতে বলছি, না হলে বলতাম না। তখন ওই যে টেলিভিশনে ওই টেলিফোনের কিন্তু একটা বোর্ড থাকতো, লাইনগুলো আসতো, লাল বাতি জ্বলতো, এক একটা লাইন কর্ড ঢুকাই দিত আর কি। তো দ্বিতীয়টার যখন শ্যুট করতে যাচ্ছি, ওই টেলিফোন অপারেটর উপর থেকে নেমে এসে বললো যে আমি 22 বছর টেলিভিশনে চাকরি করি, কিন্তু এতগুলো লাল বাতি বোর্ডে জ্বলা থাকতে দেখি নাই। সবার প্রশ্ন হচ্ছে যে এই লোকটা কে, কোথার আর্টিস্ট? সবাই মনে করতে ইন্ডিয়া থেকে আসছে, নামটাম দেখতে শাহজাল, টাইটেল আমার সব কিছু মিলে, চোখ একটু সাদা, অমুক তমুক এইসব ভাবলো। বলছে আমি 22 বছর টেলিভিশনের অপারেটর, এরকমই বললো যে কিন্তু এতগুলো লাল বাতি, সবারই একই প্রশ্ন। তো এটা আসলে আমার একার না, শুধু ওই নাটকে এতটাই প্রাণবন্ত অভিনয় করেছিলেন সবাই, হানিফ সংকেত, সুবর্ণা, হায়াত ভাই, নাতাশা, এবং সবাই করলো কেন জানো? যে এরকম একটা নতুন ছেলে এসে এইভাবে করে আমাদের আবার করতে হবে আরো ভালো। সুবর্ণা টেক দিয়ে বলতেছে আতিক ভাই এই টেকটা আবার নেন। আতিক ভাই টকব্যাক থেকে বলতেছে সুবর্ণা জীবনে তো তুমি 2 বার কোনো টেক দাও না, বলছো যে হয়ে গেছে, হয়েছে, এইটাই নেন। তার মানে একটা প্রতিযোগিতা হয়েছিল যে এই ছেলেটার সাথে কেউ মানে হেরে যাওয়া যাবে না, বা এর পাশাপাশি জোর থাকতে হবে আসলে। হানিফ সংকেত, এবং একটা মজার কথা আজকে বলি, ওই যে হানিফের অডিও, ওই ফাগুন অডিও ভিশন, এটা কিন্তু ফাগুন হচ্ছে ওর ছেলের নাম। জি জানি। তখন কুসুম নাটকে একটা আউটডোর ছিল। হানিফ এসে বলল, প্রথম কথা হচ্ছে কিন্তু, বা প্রথম পরিচয় ওই নাটক সূত্রে, যে দাদা আমার একটা ছেলে, ওই নামটা রাখবেন আপনি। আমি দূরে তাকাই দেখছি আমার একটা শিমুল গাছের মতো আর কি, লাল ফুল। আমি ফাগুন, ওই কিন্তু ফাগুন, এই ছেলের নাম কিন্তু ফাগুন, ফাগুন অডিও ভিশন। তো এই নাটকটা আসলেই আমি শুধু না, তখন এই নাটক না, সবাই কাজগুলো এত যত্নের সাথে করতো। যেমন আমরা ওই রুমে বসে, আপনি আতিকুল হক চৌধুরী সম্পর্কে বলছিলেন যে এই মানুষগুলো, আতিকুল হক চৌধুরী, আব্দুল্লাহ মামুন, মোস্তাফিজুর রহমান, এরা অসাধারণ, জিয়া আনসারি, এরা টেলিভিশন নাটকের উজ্জ্বল তারকা ছিলেন নেপথ্যের। না আমি তো এটা একটা কি বলবো, যে আসলে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমাদের প্রজন্মে যারা নাটক করে তারা কজন আতিকুল হক চৌধুরীকে মনে রেখেছি আমরা, বলো? আমার মতো প্রথম নাটক করা একটা মানুষ মনে আছে, আমি কিন্তু একটা দোতারা কিন্তু ওইখানে বসে বানায় ফেললাম টুকটুক করে, কেটে একটা সিকোয়েন্সটা দিয়ে, ঘাতক আমার চরিত্র ছিল আর কি। আতিক ভাই বলছে এই 3টা ক্যামেরা টেলিভিশনে, তখন মানে টেলিভিশনের নাটকগুলো যাই হোক আমরা বলি যে ভালো হয় না, কিন্তু এর যে শর্ট মিক্সিংগুলো কিন্তু এখানে যারা ক্যামেরা চালাচ্ছেন এরা বুঝবেন, এইখানে কোনো ঘাটতি হয় না, কারণ 3টা ক্যামেরা তো কেউ ক্লোজ আপ নিচ্ছে, মিড লং নিচ্ছে, লং নিচ্ছে।
কেটে জোড়া দিতে কোনো অসুবিধা হয় না আর কি। আর আতিক ভাই বলছে, এই শঙ্করের চোখ দুটো ধরো, চোখ দুটো ধরো, ক্যামেরা ওয়ান, চোখ ধরো, চোখ ধরো, লং শটে ওর এই ইয়ে নাও, টোটাল এনভায়রনমেন্ট নাও, তাকাচ্ছে এটা নাও। এই শটটাই নিল সে প্রায় 5-7 মিনিট ধরে আর কি, একটা শট, কিছুই না, কোনো সংলাপ নাই। এবং আমি টুকটুক টুকটুক করে বাটাল দিয়ে কাটতেছি, এবং সমস্ত স্টুডিও, বিটিভির মতো স্টুডিও নীরব, একটা কোথাও মানে শুধু ওই টুকটুক খটখট শব্দগুলোই শোনা যাচ্ছে। এই যে ডিরেক্টোরিয়াল ব্যাপারটা, আমরা নির্দেশনা বলি, অমুক বলি, তমুক বলি, কিন্তু যতদিন পর্যন্ত এই মানুষগুলো, এই প্রজন্মের অভিনেতা অভিনেত্রীর দৈনন্দিন পাঠ না হবে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই, আমরা যদি বলি যে ভালো নাটক হচ্ছে, এগুলো আমি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে। আমাদের বরিশাল অঞ্চলের চেরা বলে, এটা বানাচ্ছিলেন একটা কিছু, বানাতে বানাতে সম্ভবত একটা গানও আপনি গাচ্ছিলেন, এরকম একটা ব্যাপার। আমার মনে বড় দুষ্ক, ও বড় দুষ্ক আমার মনে, আমার মনে বড় দুষ্ক।